জীবন যাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবন যাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবন যাপন করেছেন। উনার কাপড় চোপড়, উনার থাকার কুড়ে ঘর, উনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। রাত্রেবেলা গুম করছে, আমার অপরাধ গুম করছে, আমার খোঁজ চাইছি, এটাই আমার অপরাধ। ঠিক আছে, আমার রাত্রেবেলা আমার গুম করছে, কোথায় গেল, কাকে নিয়ে গেল, এটা খোঁজ চাওয়া। হ্যাঁ, আরে বাইরে অধিকার আদায়ের কথা বলেছি, আর মৃত্যু এইভাবে চাই না, নৃশংসভাবে অপরাধ হয়ে গেছে। শেখ হাসিনা রিজাইনও করেছে। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা মুক্তি ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, শিরোনামে এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আসিফ নজরুল, আপনারা সবাই চিনেন এই ব্যক্তিটাকে। উনি নতুন করে শেখ হাসিনার গান গাইতেছেন। কি রহস্য এর মাঝে লুকিয়ে আছে, যা সবাই বুঝতে পারবেন এই ভিডিওর শেষ অংশে। এদিকে বাংলাদেশের সব কিছু প্রেক্ষাপট নিয়ে এবং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডাক্তার ফুহাদ। কিন্তু কেন এ চ্যালেঞ্জ, কি এ চ্যালেঞ্জ, তার মাঝে কতটুকু তথ্য প্রমাণ নিয়ে বসে আছেন। এদিকে পুলিশকে হ্যান্ডকাপ লাগালেন কেন, কি কারণে, এমন সব কিছু তথ্য নিয়ে আপনারা আজকের এই ভিডিও অংশগুলা ধৈর্য সহকারে দেখবেন। চলুন আমরা কিছু দৃশ্যর দিকে চলে যাই, তাহলেই বুঝতে পারবেন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র 5 মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি। পরে 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সুযোগ্য সন্তান। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা হয়নি। একই বছরের 7 জুলাই তিনি আবারও পদত্যাগপত্র জমা দেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। তবে দীর্ঘদিন রাজনীতিতে না থাকলেও তার প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে তিনি সবসময় আলোচনায় ছিলেন। দল ও দলের বাইরে তার রয়েছে অসংখ্য ভক্ত, যাদের অনেকের কাছে তার রাজনৈতিক জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে। তারা জানতে চান কেন তিনি সরে গিয়েছিলেন। সম্প্রতি সোহেল তাজ তার নিজের পদত্যাগের কারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ করেছেন। জানান, যেদিন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সেদিন তার চোখে পানি চলে এসেছিল। তিনি জানতেন এটা বড় একটি দায়িত্ব। তিনি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তার বিরুদ্ধে জীবন যাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবন যাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবন যাপন করেছেন। উনার কাপড় চোপড়, উনার থাকার কুড়ে ঘর, উনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 8 দফা দাবি থেকে 1 দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। তবে উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ। শেখ হাসিনা রিজাইনও করেছে। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না। সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন, লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন, অথবা হোসনি মোবারক মিশরে এখনো বেঁচে আছে। হোসনি মোবারককে কি এখন বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে, অবৈধভাবে সরিয়েছে? গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায়, রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে, থাকবে না, কে কাশিমপুরে যাবে, কে কেরানীগঞ্জে যাবে। এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে।
সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই, এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা, এটা প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, ডকুমেন্ট আছে। দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত, কতদিন থাকবে আমরা সেটা জানি না। শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। এত কিছুর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, সেটা তাদের রিভাইজ করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, শেখ হাসিনা রিজাইনও করেছে। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি, কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা। অতএব এটা সেকেন্ডারি, এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই। পৃথিবীর বহু স্বৈরশাসককে রাজপ্রাসাদে ধরে গাছের সাথে ঝুলায়, পিলারের সাথে ঝুলায়, গুলি করে গিলোটিনে মেরে ফেলা হয়েছে। অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না, এটা প্রাসঙ্গিক না। অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনো বৈধ শাসক, কিসের ভিত্তিতে তার বৈধতা? তিনি তো 16 বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন। দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি, ডামি নির্বাচন, এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল, যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন, তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে? শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক, সেটাই সংবিধানে বলে দেয়া থাকে, ভোটের মাধ্যমে যেটা করতে হয়। আসসালামু আলাইকুম। আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ। এদিকে সোহেল তাজকে হুমকি দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা ইন্ডিয়ার থেকে সোহেল তাজকে এতটা হুমকি দিয়েছেন, বলা হয়েছে তোমাকে আমি ছেড়ে দিব না। কিন্তু কেন? সোহেল তাজ তারই একজন দলের কর্মী ছিলেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সেই ব্যক্তিকে কেন নতুন করে হুমকি দিচ্ছেন শেখ হাসিনা, এই জিনিসটা অনেকেরই জানার আগ্রহ দাঁড়িয়েছে। এদিকে সে আগ্রহটাকে কেন্দ্র করে বর্তমানে যে দৃশ্যগুলা তুলে ধরেছে আমাদের আরেকজন বীর, সে হলো ভিপি নূর। তাকে ডিবি অফিসে কীভাবে উলঙ্গ করে ঝুলিয়ে মারা হয়েছিল তারই বর্ণনা দিয়েছেন। এবং এই বর্ণনা শুনতে গিয়ে, এই বর্ণনা রেকর্ড করতে গিয়ে নিজের চোখ দিয়েই পানি ঝরে যায়। যে ব্যারিস্টার সুমন বলেছেন, বর্তমানে যখন বলেছিলেন দেশকে নিয়ে, তখন ভিপি নূর দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাতেই তার এমন অবস্থা। আমাদের রাত্রেবেলা গুম করছে, আমার অপরাধ পুরা গুম করছে আমারে। খোঁজ চাইছি, এটাই আমার অপরাধ। ঠিক আছে, আমার রাত্রেবেলা আমার গুম করছে। কোথায় গেল, কাকে নিয়ে গেল, এটা খোঁজ চাওয়া না? হ্যাঁ, আরে বাইরে অধিকার আদায়ের কথা বলেছিস, আর মৃত্যু এইভাবে চাই না নৃশংসভাবে। অপরাধ হয়ে গেছে এটা। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ বাহিনীতে এটা অপরাধ হয়ে গেছে। আমারে বলে যে আইজি স্যার কথা বলবে, তুমি আসো। আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মাইলে আমার সারা রাত বলে আমি চিল্লাইছি, আমার রুম খোলে না। আমি কোথায় আছি, কে আছি, কারা তালা মারলো আমি এটাও জানি না। কি রে ভাই, পুলিশের চাকরি করে তুই পুলিশটাই গুম করে দিচ্ছিস? আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতে আজকে এটার জন্য তো আমরা লড়াই করতেছি। সেই যদি আমাদের এরকম অবস্থায় ফলায়, তাহলে কেমনে হবে? কি আমার এখানে এসে বলে নাকি আমাকে কিনা ইন্ধন দিয়ে কে কথা বলছে আমাদের পক্ষে? আমরা নিজেরাই কথা বলছি পুলিশের পক্ষে। আমি আমার কথা বলা অফিসার, সিনিয়র অফিসার কুটাপে নিয়ে কথা বলবে, কুটাপে নিয়ে কথা বলার কথা বলে আমার কয় যে এসপি কথা বলবে, এই বলে নিয়ে যে আমার রাত্রেবেলা আটকাই দিছে, গুম করে ফেলাইছে আমার। কি রে ভাই, ডিপার্টমেন্টে চাকরি করি, তোরা এখনো গুম করবি? তোরা এখন আর কত গুম করতে চাস তোরা? আগে হাবিব ওই আমি করে গেছে ওয়াইফ আমার ফোন দিছিল, ওই ভাই কত জানতে চাইছে, আমি এটার জন্য জানতে চাইছি বলেই আমার বেটা। হ্যাঁ, তোরা আরো পুলিশের রক্ত দেখতে চাস? তোকে লজ্জা হয়নি? হ্যাঁ, এত রক্ত রাস্তায় দিল নৃশংসভাবে নিরপরাধ পুলিশ। তোরা আরো চাস? তোরা র্যাঙ্ক নিয়ে খবরে যাবি? তোরা আরো চাস?
টি শার্টটা তুলে দেখেছে যে আচ্ছা কোথায় কোথায় ফুলে গেছে, তাই যেখানে ফুলে নেই ওইখানে ওকে পেটাও। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে আপনার ঝুলিয়ে পিটিয়েছে ফুটবলের মতো, যে যেমনে পারে সেই দিক দিয়ে মানে শর্ট করে, এইরকম একটা অবস্থা ছিল। ডিবি অফিসে আমি একটা ফুটবল ওই এক্সপিরিয়েন্সটা বা ওই সময়কার কথা একটু জানতে চাই। প্রিজন ব্যান থেকে বলছিলেন, আপনারা জানেন যে রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলে কিংবা রিমান্ডে নিলেও সাধারণত তাদেরকে একটু সম্মানের সহিত জিজ্ঞাসাবাদ করা হয় বা তাদের সাথে একটা সম্মানজনক আচরণ করা হয়, যেহেতু তারা কোনো অপরাধী না, রাজনৈতিক বিবেচনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এইবার সম্পূর্ণ একটা ভিন্ন চিত্র ছিল। যাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে, আমি যখন গিয়েছি কিংবা তার আগেও যারা ছিল, তারা প্রত্যেকেই বলেছে যে তাদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আসলে একেবারে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে আপনার ঝুলিয়ে পিটিয়েছে, প্রত্যেককে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং লাঠি পেটা, চর থাপ্পড় আপনার এগুলো তো আছেই। আর বিশেষ করে যেহেতু এই সরকার গত 1.5 দশক ধরে, মানে বিগত সরকার গত 1.5 দশক ধরে ক্ষমতায় ছিল, তারা তো দেশে একদলীয় শাসন কায়েম করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ঢাকা সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে দেখা যায় গুরুত্বপূর্ণ পদে যাদেরকে বসিয়েছে ম্যাক্সিমামই সরকারের রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নেতাকর্মী একেবারে। তো ডিবি কার্যালয়ে যারা ছিল, আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে এবং কথাবার্তাতেও বুঝতে পেরেছি যে তারা একেবারেই এতটা অন্ধ সরকার সমর্থক ছিল। আমি কেন রাজপথে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিই, আমি কেন সরকারের তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করি, আমি কেন আওয়ামী লীগের নেতা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে সমালোচনা করি, এই কারণে আমার উপরে বেশি তাদের ক্ষোভ ছিল। যার ফলে আমাকে আপনার প্রত্যেকটা টিমই মনে হয় যে আপনার দিনে 2বার 3বার 2-3টা টিম নিয়েছে এবং 2-3টা টিম নিয়েই নির্যাতন করেছে। একটা ঘটনা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি, যে সেটি ছিল আমাকে আপনার বিকালের দিকে তারা ডেকে নিয়েছিল একটা টিম। তারা মেরে আপনার এইদিকে কালো ব্লাড জমে গেছে, শরীর ফুলে আছে, আমি হাঁটতে পারতেছি না ঠিকঠাকভাবে। আবার আপনার রাতে আরেক টিম ডাকছে। তখন আমি বলছিলাম যে ভাই আমার শরীরটা ফুলা দেখেন, তাহলে আমি প্রয়োজনে আমাকে সকালে ডেকেন, যে আমাকে তো আজকে অলরেডি এক টিম ডেকেছিল। সেটা আমার বলতে গেলে আপনার টি শার্টটা তুলে দেখেছে যে আচ্ছা কোথায় কোথায় ফুলে গেছে, তাই যেখানে ফুলে নেই ওইখানে ওকে পেটাও। তো এই কারণে আমি বলেছিলাম যে যেইভাবে একটা প্রতিযোগিতা করে এবং প্রত্যেকটা টিম মারার মধ্যে দিয়ে একটা পৈশাচিক উল্লাস, গালি গালাজ তো আছেই, সে কারণে আমি বলেছিলাম যে এখানে আসলে যেভাবে ব্যবহার করা হচ্ছে, লাইক ওরা মনে হচ্ছে একটা ফুটবলের মতো, যে যেমনে পারে সেই দিক দিয়ে মানে শর্ট করে, এইরকম একটা অবস্থা ছিল। গণ অধিকার পরিষদে আমাদের কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না, বরঞ্চ ঢাকার চেয়েও কিছু কিছু জেলায় আমাদের আরও শক্তিশালী অবস্থান রয়েছে। যেমন এই গত শুক্রবার আমি আমার নিজ জেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করে এসেছি, প্রায় 50,000 লোকের, আপনাদের স্থানীয় রিপোর্টারও বলতে পারবে। এর আগে গত বছর আমি 28 জানুয়ারি আমি আপনার রংপুরে গিয়েছিলাম, রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রোগ্রাম করেছিলাম, পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। আমি ঢাকার বাইরেও আমাদের একটা শক্তিশালী অবস্থান আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন এইখানে আগে যদি 1 বছর আগের কথা কল্পনা করেন, আওয়ামী লীগ সরকারি দল ছিল, সেকেন্ড মেইন স্ট্রিম পার্টি ছিল বিএনপি। কাজে গণমাধ্যমের একটা ফোকাস থাকে যে সরকারি দল আওয়ামী লীগ, সেকেন্ড অপশন বিএনপি। তো দেখেছে যেই কারণে আমাদের মতো রাইজিং দল কিংবা ছোট দলের কাভারেজটা অত না হয়, হয়তো মানুষ অত জানতো না। কিন্তু গণ অধিকার পরিষদ আমরা 2022 সালের 30 অক্টোবর যে নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম নিবন্ধনের জন্য, সেই সময় আমরা 56টি জেলা কমিটি করেছিলাম, 250 শতাধিক উপজেলা কমিটি করেছিলাম। মোটামুটি তৃণমূলের সব জেলা উপজেলা এখন গণ অধিকার পরিষদের একটা অবস্থান আছে। যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা, এমনকি চিন্তাও আমার মাথায় নাই, প্রশ্নই আসে না। আমি মনে করি এই ধরনের গুজব, গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি, কারণ আমার অনেক কাজ, এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। অহেতুক এখন তো আমি আর টক শোয়ের মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে, কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে। তো আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদেরকে অগ্রগতিগুলো জানাবো।
আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্ট